স্টুডেন্টস, ওয়েলকাম টু রেজোনেন্স। আমি আবারও ফিরে এসেছি তোমাদের। যেহেতু আমি কথা দিয়েছিলাম কি আমি এবিটি এর সলিউশন কন্টিনিউশন করব। আমি অলরেডি ফিজিক্যাল কেমিস্ট্রি শুরু করে দিয়েছি SC04 থেকে। আর আমি যেটা শুরু করিয়েছি তোমরা হয়তো আগের ভিডিওটা হয়তো দেখে থাকবে, যেটাতে আমি করেছিলাম রাসায়নিক গতিবিদ্যা বা যাকে বলছে কেমিক্যাল কাইনেটিক্স। এখান থেকে তোমাদের 5 নাম্বারের কোশ্চেন আসে, যেটা কিন্তু লং কোশ্চেন। এবার এই যে কোশ্চেনটা পাবে একেবারে তোমাদের কোশ্চেনের লাস্ট কোশ্চেনে, যেগুলো থাকে 5 নাম্বারের কোশ্চেন। এবং এই যে 5 নাম্বারের কোশ্চেনটি 5-এর দাগের এতে তুমি পেয়ে যাবে, যেখানে তোমাদের দুটি কোশ্চেন থাকবে, যেখান থেকে শুধুমাত্র একটি কোশ্চেনকে তোমাদের সলভ আউট করতে হবে, হয় এ অথবা 1-এর অথবা কি বললাম বুঝতে পেরেছো, 5-এর এ, ঠিক আছে। এবং সেখানে দুটো কোশ্চেন থাকবে, যে কোনো একটা কোশ্চেন তোমাদের করতেই হবে। এবং তোমরা নিশ্চয়ই জেনে গেছো এই যে টপিকটা রাসায়নিক গতিবিদ্যা, এটা কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রির বিশাল বড় একটা চ্যাপ্টার। এবং এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো কিন্তু ম্যাথ দেয়। এবং ম্যাথ মানে বুঝতে পারছো সবসময় কেন কি প্রথম ক্রম বিক্রিয়া সমাকলিত রূপ থেকে কিন্তু কোশ্চেন দেয়। আর এখান থেকে সংজ্ঞা মোটামুটি তেমন একটা দেয় না। ম্যাথ বলতে আরএনএ এডুকেশন অথবা প্রথম ক্রম। তাহলে চলো শুরু করা যাক আজকে যে প্রথম কোশ্চেন। একটি প্রথম ক্রম বিক্রিয়ার হার 40% সম্পন্ন হতে 10 মিনিট সময় নেয়। অন্য আরেকটি প্রথম ক্রম বিক্রিয়া 60% সম্পন্ন হতে 15 মিনিট সময় নেয়। তাহলে দুটি বিক্রিয়া হারের ধ্রুবকের অনুপাত নির্ণয় করতে, মানে K1 এবং K2 এর মধ্যে আমাদের অনুপাত বা রেশিও দেখাতে হবে। আচ্ছা, এটা নিচে বুঝতে পারছো, এটা যে সমাকলিত রূপটা আমরা এখানে বসাবো সেটা কিন্তু প্রথম ক্রম থেকেই কিন্তু বসাতে হবে। তাহলে বলো প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত রূপটি কি জানি আমরা? এখানে দুটো কোশ্চেন আছে, প্রথম বের করবে এটা, এখান থেকে একটা K1 এর ভ্যালু বের করবে মানে 40% থেকে, আর 60% থেকে K2 এর ভ্যালু বের করবে, দিয়ে দুটোকে অনুপাত বের করতে হবে। তাহলে চলো করা যাক। কি বলেছে দেখো, তাহলে আমি এই যে কোশ্চেনটা 40% থেকে আমি এদিকে করব আর 60% থেকে আমি ওই দিকে করব। তাহলে চলো কি বলেছে। আচ্ছা, আরেকটা কথা, এখানে না দুটো কোশ্চেন আছে। এটা হচ্ছে 5-এর এ, দেখো 5-এর এ 1-এর জায়গায় একটা কোশ্চেন, আর 5-এর এ 2-এর জায়গায় একটা কোশ্চেন। এগুলো গুলিয়ে ফেলবি না, দুটো কোশ্চেন এখানে কিন্তু পরপর আছে। আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। কি বলেছে আমরা কি জানি সমাকলিত রূপটি কি জানি বলো? ln, এক মিনিট কালিটা আমি চেঞ্জ করে নিই, ln a বাই a মাইনাস x ইকুয়াল টু k1 ঠিক আছে। আর এখানে কি বসাবো? ln a মাইনাস x ইকুয়াল টু k2t। এবার এটা বের করবো আমি, মানে এই দিকের যে ইকুয়েশনটা ওটা কিন্তু 40% এর জন্য, আর ওই দিকেরটা কত 60% এর জন্য। এবার এখান থেকে K1 এর ভ্যালু বের করব আর এখান থেকে K2 এর ভ্যালু বের করব, দিয়ে দুটোকে আমরা অনুপাতটা বের করব আর কি। এবার বসিয়ে দাও। কি বলেছে দেখো, বলছে এখানে t এর ভ্যালু কত দিয়েছে দেখো, t এর ভ্যালু দিয়েছে 10 মিনিট, লিখে ফেলো t ইকুয়াল টু 10 মিনিট, আর এখানে t এর ভ্যালু কত দিয়েছে 15 মিনিট, t ইকুয়াল টু 15 মিনিট। নেক্সট কি বলেছে, আচ্ছা এখান থেকে আমাদের x এর ভ্যালুটা নির্ণয় করতে। x কত বলেছে? x বলেছে এখান থেকে দেখো 40% বিক্রিয়া সম্পন্ন হয়েছে। আচ্ছা 40% সম্পন্ন হয়েছে, ওটা কিন্তু প্রাথমিক গাঢ়ত্বের 40%। আচ্ছা এটা কি? এটা হচ্ছে প্রাথমিক গাঢ়ত্ব। আর এটা কি a মানে যেটা কি বলতো, ওটা হচ্ছে রিমেইনিং কনসেন্ট্রেশন অফ দা রিঅ্যাক্ট্যান্ট, মানে বিক্রিয়ক পদার্থের যেটুকু মানে গাঢ়ত্ব বেঁচে থাকবে সেটা কত সময়? t সময়। যেরকম দেখো এখানে দিয়েছি কত 10 মিনিটে। এবার x সমান কত হবে? কত পার্সেন্টেজ বলেছে? 40%, মানে a ইনটু 40%। আচ্ছা 40% টাকে আমরা লিখতে পারি 40/100। মানে এটা কি হবে? কাটাকাটি করে নাও, 4a/10। আরে এরকম তো সিম্পল, তোমরা কাটাকাটি করে ফেলো। তাহলে এখান থেকে কি বের করব? a - x এর ভ্যালু কত হবে বলো, তোমরা ক্যালকুলেশন করে বলো। a - x এর ভ্যালু কত পেয়েছি? 4a/10, এটাই তো পেলাম। তাহলে এটা কত হবে বলো? এটা হবে 10a - 4a, লসাগু করে ফেলো, বাই 10 সমান কত হবে? সমান হবে, আচ্ছা এটা 10, এটা 10, তাহলে কত হবে বলো? 6a/10। তাহলে a - x এর ভ্যালু কত পেলাম? 6a/10, এখানে বসিয়ে ফেলো। তাহলে আমরা কি জানি ln তোমরা লগ দিয়ে করতে পারো, ln টা সবচেয়ে মনে রাখা সবচেয়ে সহজ আর কি, এই জন্য আমি এই ইকুয়েশনটাকে বসিয়েছি। তাহলে কি হবে? ln a, আচ্ছা a - x এর ভ্যালু কত পেয়েছি দেখো, 6a/10, বসিয়ে দাও। 6a/10 ইকুয়াল টু k1। আচ্ছা t এর ভ্যালু কত দিয়েছে দেখো, 10 মিনিট, বসিয়ে দাও। আচ্ছা a কি হবে? কেটে যাবে, তাহলে আলটিমেট কি হবে? ln 1/6/10। এটা ডাইরেক্ট কিন্তু তোমরা স্টেপ জাম্প করতে পারতে, আমি স্টেপ জাম্প করিনি,
k1 ইন্টু কত 10। এবার দেখো এটা কিভাবে লিখতে পারি, ln 1 ইন্টু 10/6 মানে কত 10/6 ইকুয়াল কত k1। আচ্ছা 10টাকে এই দিকে নিয়ে চলে আসবে তাহলে কবে 1/10। তাহলে আলটিমেট কি হলো k1 ইকুয়াল টু 1/10 ln 10/6। আচ্ছা তাহলে k1 এর ভ্যালু কত আমাদের বেরিয়ে পড়েছে। চলো k2 এর ভ্যালু বের করি। তাহলে এটাও কি, এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত রূপ। এবার এখানে কি বলেছে দেখো, x এর ভ্যালু কত বলেছে, কত পার্সেন্টেজ 60%, মানে a এর 60% ইনটু এইভাবে করবে 60% বলতে কি 60/100। সিম্পল ক্যালকুলেশন এগুলো তোমাদের অলরেডি হয়তো স্যারের হাতে করিয়েছেন, এগুলো কিছু নেই। এবার a - x এর ভ্যালু বের করব। a - x এর ভ্যালু কি হবে বলো তো, a - x এর ভ্যালু কত পেয়েছি 6a/10, মানে এখানে তুমি 0 টাকে কেটে দাও, তাহলে আলটিমেট কি হলো লসাগু করে ফেলো 10a - 6a/10 সমান কত হবে 4a/10। এবার এখানে বসাও কি বলেছে ln a/4a/10, আরে a - x এর ভ্যালু তো আমরা পেয়ে গেছি, এখানে বসাও k2। এখানে কত মিনিট বলেছে দেখো, কত মিনিট 15 মিনিট, বসিয়ে দাও 15 মিনিট। তাহলে k2 এর ভ্যালু কত পাবো, k2 এর ভ্যালু আমরা পাবো, আচ্ছা 15টাকে এদিকে ভাগ করে না, তাহলে কি হবে 1/15 ইনটু ln, আচ্ছা এটা কাটাকাটি করার পর কি হবে বলো তো 10/4। সিম্পল মানে আগের মতো যেভাবে ক্যালকুলেশন করেছিলাম এটা কিন্তু পুরোপুরি সেম। আরে এটা তুমি কি বুঝতে পারছো, এটা সেই আগের মতোই হবে, আমি আসলে করাচ্ছি না, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এবার দেখো আমাদের কিন্তু বেরিয়ে পড়েছে, নেক্সট কি করতে হবে আমাদেরকে, এই যে k1 বের হলো, এই যে k2 বের হলো, এই দুটোর অনুপাত বের করতে হবে। তাহলে কি বের করব k, আচ্ছা এটাকে k2 আর এখানে সামনে k1 করবে সমান এটা ইস টু এটা, তাহলে কত হবে বলো, এটা হবে কত 1/10 ln 10/6 ইস টু কত হবে, সেটা কত বেরিয়েছিল বলো দেখি বলো 1/15 ln 10/4। আচ্ছা এটা কি করতে পারি k1/k2, মানে অনুপাত মানে কি বাই করতে পারি না, তাহলে এটা কত হবে, আচ্ছা 1 মিনিট দাঁড়াও আমি এটা ক্যালকুলেশন করে ফেলি, সবচেয়ে বেটার হবে। তোমাদের নিচে ক্যালকুলেটর আছে, করে ফেলো তোমরা আমার সঙ্গে। কি বলেছে, আচ্ছা 10/6 ওটাকে ln নিয়ে নাও, ln অ্যানসার। আচ্ছা বাই কত বলেছে, বাই বলেছে 10, তাহলে কত হলো উপরে যেটা এলো এটা কত আসবে বলো, এটা আসবে আমাদের 0.051, এইটুকুই রাখো। আচ্ছা আর এর ভ্যালু কত আসবে, মানে এটা বাই এটা, তো তাহলে এটা বের করে ফেলো কত হবে ln 2.5 বাই কত বলেছে বাই 15, কত আসবে, এটা আসছে তোমরা দেখি ক্যালকুলেশন করবে 0.61। এবার কি করবো, এটাই করে দেবো আর কি, মানে 0.051 বাই 0.061, আলটিমেট ভ্যালু কত এলো, আমাদের ভ্যালু এলো 0.836, আর এটা হবে আমার কি অ্যানসার। আশা করি ক্লিয়ার হতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা তাহলে চলো এটাকে একটু আমি আগের অবস্থায় ফিরিয়ে আনি, দেখতে পাচ্ছ তোমরা সবাই। আচ্ছা তোমরা যদি চাও এটাকে স্ক্রিনশট তোমরা নিয়ে নাও, নিয়ে নিচ্ছ স্ক্রিনশট। আচ্ছা নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে যে a প্লাস বি সেখান থেকে একটা প্রোডাক্ট সি উৎপন্ন হয়েছে, দিয়ে এর একটা সমাকলিত বলছি, মানে এর একটা বিক্রিয়া হার সমীকরণ কি দিয়েছে k ইন্টু a স্কোয়ার ইন্টু বি, যদি এর পারমিক গাঢ়ত্ব অর্ধেক ও বি এর পারমিক গাঢ়ত্ব দ্বিগুণ করা হয় তাহলে বিক্রিয়া হারের উপর কিরূপ প্রভাব পড়বে, মানে বিক্রিয়া হারটা কিরূপ বা কতটা হারে বাড়বে না কমবে, চলো দেখা যাক কি বলছো। আচ্ছা তাহলে এটাকে আমি একটু সাইডে লিখছি, এটাকে আমি এই সাইডে করছি, তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পারবে, এটাকে সাইড করে নিচ্ছি, বুঝতে পারবে তো, এটাকে আমি এইভাবে সাইডে লিখে নিচ্ছি। কি বলেছে দেখো, আচ্ছা কালিটা আমি চেঞ্জ করে নিই, কি বলেছে দেখা যাক কি বলেছে, একটা ইকুয়েশন দিয়েছে কি a প্লাস বি, সেখান থেকে কি পেয়েছি সি। আচ্ছা এখানকার রেট অফ রিঅ্যাকশন কি দিয়েছে, বিক্রিয়া হার কি দিয়েছে দেখো k ইনটু a স্কয়ার, আর কি হবে মানে a টু দি পাওয়ার 2 আর b টু দি পাওয়ার 1। এবার নেক্সট টাইম কি বলেছে দেখো, নেক্সট টাইম বলেছে কি যে এর যে পারমিক গাঢ়ত্ব ছিল এটা কিন্তু এর পারমিক গাঢ়ত্ব কত করেছে, এটাকে অর্ধেক করে দিয়েছে, আগে ছিল কি a এখন হবে কত a/2, আর b এর গাঢ়ত্ব কত করেছে দেখো দ্বিগুণ করে দিয়েছে, মানে এখন ছিল b পরবর্তীকালে কি হবে 2b। তাহলে নতুন করে যে বিক্রিয়া হারটা আসবে সেটা কত ধরলাম, সাপোজ r1 সমান কি হবে বিক্রিয়া হার ধ্রুবক ইনটু
গাঢ়ত্ব কত করেছি, এর গাঢ়ত্ব a/2 মানে অর্ধেক করেছি, পাওয়ার 2 থাকলো। আর এখানে কি করেছি, b এর গাঢ়ত্ব ডাবল করেছি, তাহলে পাওয়ার কত থাকবে 1। এটাকে যদি সিম্পল ক্যালকুলেশন করে ফেলি তাহলে কি হবে k। আচ্ছা এটা কি বলতো, এর পাওয়ার 2 থাকবে, এটা কত আসবে 2 এর যদি স্কয়ার করি তাহলে কত হবে 4 আসবে না, তাহলে এটা করে ফেলো কি হবে, এটাকে এরকম আমি সাজিয়ে লিখি, a এটাকে আমি স্কয়ার দিচ্ছি, নিচে 4 বের করে আনিছি। আচ্ছা এটা কি হবে দেখো, এটা যদি করি তাহলে কি হবে 2 কে বাইরে বের করে আনো, আর b যেভাবে ছিল সেভাবে থেকে যাবে। আচ্ছা 2b যদি পাওয়ার যদি 1 থাকে তাহলে কি হবে, 2 টাকে বাইরে বের করে আনো, b টাকে রেখে দাও, তাই না। আচ্ছা এটাকে একটু সাজিয়ে ফেলো, দেখো চলে এসেছে কিন্তু k, এটাকে সাজিয়ে নিচ্ছি, এটা বার 2 বুঝতে পার 1। আচ্ছা রিমেনিং পোরশন কি ছিল দেখো, রিমেনিং পোরশনগুলো দেখো, এখানে 1 এর 4 ছিল, লিখে ফেলো 1 এর 4, আর এখানে হচ্ছে 2 ছিল ইনটু 2, এটা কিন্তু 1 এর 4 মানে 1/4, তাহলে আলটিমেট কি হলো, এটা কেটে দাও তাহলে কত হবে 2 মানে হাফ। এবার এই যে পোরশনটা না একটু খেয়াল করো, এই যে পোরশনটা, এই পোরশনটা কি দেখতে পাচ্ছ, এই পোরশনটা কি বলো তো, এটা মানে এটা মানে কি, এটা মানে হচ্ছে r, মানে কি হলো ইকুয়েশন r1 r ইনটু কত হবে 1/2, মানে কি বলতে পারি এখান থেকে আমরা r/2, r1 সমান r/2, মানে কি হলো, যদি এর গাঢ়ত্ব যদি অর্ধেক করি, b এর গাঢ়ত্ব যদি ডাবল করে দেই তাহলে কি হবে দেখো, r1 মানে যে আমরা যে ফাইনাল যে রেট অফ রিঅ্যাকশনে যেটা পেয়েছি মানে বিক্রিয়ার হারটা, সেটা কিন্তু প্রথমটার কত হয়ে যায় বলো তো, প্রথমটা দ্বিগুণ, অথবা দেখো এটা মানে কি, এটা মানে হচ্ছে কি, এটাকে আমরা এগুলো লিখতে পারি যে অন্তিম যে বিক্রিয়ার হারটা প্রথমে দ্বিগুণ বা প্রথমটা যে বিক্রিয়ার হারটা কি হবে এর সাপেক্ষে কত হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। আলটিমেট আমার এখানে কি হলো r1 r/2, মানে কি, মানে হচ্ছে এটি যে প্রথমে যে বিক্রিয়ার হারটা ছিল না শুধু r, এখন কত হচ্ছে r/2, মানে যখন আমি গাঢ়ত্ব এর গাঢ়ত্ব অর্ধেক করব, b এর গাঢ়ত্ব যখন ডাবল করে দেব, তখন কিন্তু বিক্রিয়ার হারটা আগের তুলনায় কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। এটা তোমাদের জাস্ট ভাষায় লিখে দিতে হবে। চলো নেক্সট কোশ্চেন, এখানে কিন্তু দুটো কোশ্চেন কিন্তু সলভ আউট হয়ে গেল কিন্তু। নেক্সট কোশ্চেন চলো কি বলেছে, বলেছে একটি নির্দিষ্ট উষ্ণতায় অন্য শূন্য ক্রম বিক্রিয়ার অর্ধায়ু t1/2 বিক্রিয়াটি সম্পূর্ণ হতে t1 সময় লাগলে, আচ্ছা এটা প্রমাণ করতে হবে। আচ্ছা প্রমাণ করার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই, দেখো তোমাদের হয়তো অনেকে সিলেবাসটা ঠিকঠাক হয়তো কমপ্লিট হচ্ছে ঠিকই, কিন্তু ওদের রিভিশনটা করার সময় পাওনি। তো চলো আমি প্রথমে ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন ফর্মটা কিন্তু করাবো আমি, মানে সমাকলিত রূপটি কিন্তু আমি প্রথমে করাবো শূন্যক্রম বিক্রিয়া, তারপরে কিন্তু এর অর্ধায়ুটা আমি দেখবো, তারপরে কিন্তু এই যে সম্পর্কটা কিন্তু আমরা প্রতিষ্ঠা করবো। ঠিক আছে ঠিক। আচ্ছা এখানে মনে হচ্ছে সম্পর্কটা একটু ভুল আছে, এখানে সম্ভবত 2 দ্বারা গুণ হবে। আচ্ছা দেখা যাক এই কোশ্চেনটা, এখানে সম্ভবত প্রিন্টিং মিস্টেক আছে, দেখা যাক আমি ক্যালকুলেশন করে দিলে এটা বোঝা যাবে। চলো কি বলেছে, শূন্যক্রম বিক্রিয়া সমাকলিত রূপটি এই বছর কিন্তু পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট, এবং পরের সেটে সম্ভবত এই ক্যালকুলেশন কিন্তু আছে, অতএব তোমরা ভালোভাবে এটাকে অবজার্ভ করবে। চলো শূন্যক্রম বিক্রিয়া কি করা যায়, সমাকলিত রূপ জিরো অর্ডার। আচ্ছা এবার দেখো সাপোজ একটা রিঅ্যাকশন আমি ঘটাচ্ছি, কি করছি রিঅ্যাকশন, এখানে রিঅ্যাকটেন্ট ছিল a, সেখান থেকে কি তৈরি হয়েছে আমার প্রোডাক্ট তৈরি হয়েছে, ভালো করে বুঝতে। সাপোজ আমি একটা রিঅ্যাকশন ঘটাচ্ছি, রিঅ্যাকশন a থেকে মানে রিঅ্যাকটেন্ট ছিল a, সেখান থেকে প্রোডাক্ট তৈরি হয়েছে। তাহলে যখন আমার সময় ছিল 0 মানে বিক্রিয়া যখন স্টার্টই হয়নি, তখন এর গাঢ়ত্ব ছিল কত a0, মানে কি, মানে সময় যখন 0 তখন এর প্রাথমিক গাঢ়ত্ব কত হবে a0, আর প্রোডাক্টের গাঢ়ত্ব কত হবে 0। ভালোভাবে জিনিসটা বুঝবে, যখন রিঅ্যাকশন যখন স্টার্ট আপই হয়নি তাহলে প্রোডাক্ট ফরমেশন হবে, একদমই হবে না। আফটার এ সার্টেন টাইম মানে একটা নির্দিষ্ট সময়ের পরে, মানে কি t মানে t' t, মানে এটা সবে 10 মিনিট পরে বা 15 মিনিট পরে, এখানে প্রোডাক্ট পেয়েছি কত x, তাহলে এখানে রিমেইনিং কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট বা রিঅ্যাকট্যান্টের যে গাঢ়ত্ব কতটা পড়ে থাকবে, শুধু a। কি বললাম বুঝতে পেরেছো, মানে এই যে x মানে কি বলতো, x মানে হচ্ছে অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ফরমেশন আফটার এ সার্টেন টাইম, দ্যাট ইজ t। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। বা তোমরা কিন্তু এটাকে এইভাবে লিখতে পারো, যেটা আমি সবসময় যেন বলি যে সাপোজ এটা কি ধরবে স্মল a, হয় এটা ধরবে অথবা স্মল a ধরবে, মানে কি স্মল a বলতে কি কোনো একটা রিঅ্যাকট্যান্টের প্রাথমিক গাঢ়ত্ব, এখানে কত তৈরি হয়ে গেছে বলতো আপনাদের সার্টেন টাইম মানে t সময় পরে কত হয়েছে x, তাহলে এখানে কতটা পড়ে থাকবে a - x। এই a - x টা কি বলতো, এই যে বিক্রিয়ক পদার্থের t সময়ের পরে গাঢ়ত্ব, যেটা অ্যামাউন্টটা পড়ে থাকছে সেটা হচ্ছে a - x। তোমরা এটার সঙ্গে এটা করবে আর এটার সঙ্গে এটা, কি বললাম বুঝতে পেরেছো।
তাহলে দেখো বিক্রিয়ার হারকে এক্সপ্রেস করার জন্য আমরা দুটি ফর্ম ধরব। একটা হচ্ছে ভরক্রিয়ার সূত্র থেকে আমরা লিখতে পারবো, যেটা শুধুমাত্র বিক্রিয়ার হারের সঙ্গে আমরা কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্টের একটা ভালো সম্পর্ক দেখব। এটা সবসময় যেন রিয়াক্টেন্টের সাপেক্ষে হয় বা বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে হয়। আর ডেরিভেটিভ ফর্মটা অলওয়েজ রিয়াক্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্রোডাক্টের সাপেক্ষেও কিন্তু আমি লিখতে পারি। তাহলে চলো দেখা যাক। তাহলে এখান থেকে কি পাবো দেখো, রেট অফ রিয়াকশন ইজ ইকুয়াল টু কি জানি মাইনাস ডি এ বাই ডিটি। আচ্ছা ডি এটা কি বলতো দেখো, মানে কি এই যে আমরা এটা ধরেছিলাম না এ, এর কি এর হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, কি বললাম বুঝতে পেরেছো, বা এর গাঢ়ত্ব তুমি বলতে পারো। তারপরে কি বলেছে দেখো ইজ ইকুয়াল টু কি লিখতে পারি দেখো, ভরকে সূত্র থেকে আমরা কি জানি, ভরকে সূত্র থেকে আমরা কি জানি কে ইনটু এর কত গাঢ়ত্ব কত হবে বলো তো, গাঢ়ত্ব এ পেয়েছি এবং এর পাওয়ার কত হবে 0, কারণ কি এটা যে শূন্য ক্রম বিক্রিয়া অলরেডি আমি বলে দিয়েছি। আচ্ছা এবার দেখো কোন একটা ধ্রুবক রাশির পাওয়ার যদি শূন্য আসে তাহলে আলটিমেট ওর ভ্যালু কত থাকে 1। আরে জিনিসটা কেয়ারফুলি বোঝো। সাপোজ আমি বললাম এর তো একটা প্রাথমিক গাঢ়ত্ব ছিল, সাপোজ বললাম 10 মোল পার লিটার, তাহলে 10 মোল পার লিটার এটা একটা ধ্রুবক রাশি, একটা সংখ্যা। ধরো বললাম 10 এর পাওয়ার যদি শূন্য চলে আসে তাহলে কত হবে আলটিমেট 1, তাহলে এটা একটা ধ্রুবক রাশি, তাহলে এর পাওয়ার যদি শূন্য আসে তাহলে কি হবে k ইনটু 1, তাহলে আলটিমেট এর যে ভ্যালু কত 1। আচ্ছা বুঝতে পেরেছো? তাহলে এখন কি লিখতে পারি দেখো r ইজ ইকুয়াল টু মাইনাস dA বাই dt, কারণ আমরা কি জানি মানে বিক্রিয়ার হার বলতে কি বুঝি, সময়ের সাপেক্ষে গাঢ়ত্বের যেরূপ পরিবর্তন হয়, মানে dc বাই dt মানে গাঢ়ত্ব বাই সময়। এই জন্য এটাকে এইভাবে এক্সপ্রেস করেছি, সমান কি পেলাম কে, ব্যাস এটাকে আমরা একটা বক্সের মধ্যে নিয়ে ক্লিয়ার দেখো। এবার এটা কি ফর্ম বলতে এটা ডেরিভেটিভ ফর্ম। এবার ডেরিভেটিভের পরে আমাকে কিন্তু সমাকলন করতে হয় বা যাকে বলছে ইন্টিগ্রেশন। কেন করতে হয়, মানে অ্যাকচুয়ালি ডেরিভেটিভ ফর্ম থেকে কি জানতে পারি বিক্রিয়া হারের সঙ্গে গাঢ়ত্বের কিরূপ সম্পর্ক, কিন্তু পার্টিকুলার টাইমে কতটা গাঢ়ত্ব পড়ে থাকবে রিঅ্যাক্ট্যান্টে বা কতটা প্রোডাক্ট উৎপন্ন হবে সেটা কিন্তু কি বলবে ইন্টিগ্রেশন। এই জন্য আমাদের সবসময় কি বলে সমাকলিত রূপ, অন্তর্কলজ রূপ জীবনে বলে না। কি বললাম বুঝতে পেরেছো? নেক্সট দেখো তাহলে ইন্টিগ্রেশন করা যাক। তাহলে এটা একটু সাজিয়ে নিই, মাইনাস ডি অফ এ ইজ ইকুয়াল টু এই ডিটিটাকে সেদিকে নিয়ে নাও, তাহলে কে ইনটু ডিটি। এবার এটাকে ইন্টিগ্রেশন করা যায়। ইন্টিগ্রেশন বলতে কি এই যে সাইনটা ইন্টিগ্রেশন সাইন, এটাকে ইন্টিগ্রেশন করে নাও। এবার এটাকে বাইরে বের করে নিয়েছি কারণ কি বলতো এটা ধ্রুবক একটা। এবার ভালো করে বুঝবে, যখন আমার সময় ছিল কি শূন্য, যখন সময় ছিল শূন্য, কারণ এটা কেন নিচ্ছি বলো, এখানে কি টির সাপেক্ষে করছি না ডিটি, সময় যখন শূন্য তাহলে গাঢ়ত্ব কত ছিল a0 বা a0। যদি তুমি a0 যদি নিতে পারো, না হলে তুমি এটাও নিতে পারো, আমি এটা নিচ্ছি সবুজটা নিচ্ছি। আচ্ছা টাইম যখন t হলো স্মল t হলো তখন রিঅ্যাক্ট্যান্টের গাঢ়ত্ব কত হলো বলো তো, কত হলো শুধু a। বা তুমি চাইলে এখানে কি নিবে বলো তো, এখানে স্মল এ, এখানে কি নিবে a মানে 6। আমি সিম্পল এটাই শুধু করা আছে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এখন দেখো আমরা কি জানি, ধরো ইন্টিগ্রেশন অফ dx সমান কি বলতো মানে শুধু x, এবং এর সঙ্গে কি থাকবে বলতো, যেহেতু আমি লিমিট দেইনি মানে আপার এবং লোয়ার লিমিট যেহেতু দেইনি, এখানে কি আসবে আইসি মানে ইন্টিগ্রেটেড কনস্ট্যান্ট। যেহেতু এখানে লিমিটটা দিয়ে দিয়েছি তাহলে এখানে আইসিটা আসবে না, তাহলে বসিয়ে দাও। দেখো মাইনাস থাকলো সেটা মেকে নিয়ে নাও। আচ্ছা ইন্টিগ্রেশন অফ dA মানে কি পড়ে থাকবে শুধুমাত্র a, যেহেতু dx এর যদি ইন্টিগ্রেশন করি শুধুমাত্র dx হয়, তাহলে d এর ইন্টিগ্রেশন করলে কি হবে শুধুমাত্র a। তাহলে এটাকে নিয়ে নাও, এটা হচ্ছে আমার কি লোয়ার লিমিট, এটা কি বলতো আপার লিমিট। আচ্ছা সিমিলার দেখো dt ইন্টিগ্রেশন করলে কি হবে শুধু t, তাই তো, এবং এখানে লোয়ার লিমিট কত 0, আপার লিমিট t। আশা করি এটা করতে ক্লিয়ার হতে পেরেছো। এরপর আমরা কি জানি, মানে একবার এই এর জায়গায় a নট বসাবো আর একবার এর জায়গায় a বসাবো, মানে সবসময় কি বসাবো মানে সবসময় মনে রাখবে আপার বিযুক্ত লোয়ার, আপার বিযুক্ত লোয়ার। এখানে আপার লিমিট কি পেয়েছি দেখো, আচ্ছা মাইনাসটা এখানে ভুলবি না গন্ডগোল হয়ে যাবে, সেখান থেকে নিয়ে নে। আচ্ছা একবার কি বসাবো এর জায়গায় কি বসাবো a, মাইনাস কি হবে আপার লিমিট মাইনাস কি লোয়ার লিমিট, মানে একবার a এর জায়গায় a বসাবো আর একটা এর জায়গায় a নট বসাবো, মানে বসিয়ে দাও হয়েছে, সেখানে ক্লোজ করে দাও। নেক্সট কি হবে, দেখো এখানেও সেম t এর জায়গায় আবার t বসাবো, আপার লিমিট মাইনাস কত হবে লোয়ার লিমিট কত 0, বসিয়ে দাও। তাহলে এটা কি হবে k t, আর এখানে কি পড়ে থাকবে দেখো, আচ্ছা এই মাইনাসটাকে এদিকে নাও আর এদিকে যোগ করে দাও, তাহলে কি হবে, আরে মাইনাস মাইনাস প্লাস এখানে মাইনাস পড়ে থাকবে না, মানে কি হবে এটাকে লিখতে পারি a নট মাইনাস a ইজিক্যাল টু কি পেলাম, ইজিক্যাল টু আমি কি পেলাম k t। এটা একটা বক্সের মধ্যে চাপিয়ে নাও, তাহলে এটা কি বলতো প্রথম ক্রম বিক্রিয়া, সরি এটা যে শূন্য ক্রম বিক্রিয়া সমাকলিত রূপ।
বুঝতে পারলি এটা কি বললাম? শূন্য ক্রম বিক্রিয়ার সমাকলিত রূপ। ঠিক আছে, আচ্ছা এটাকে একটু মডিফাইড করতে পারো তোমরা চাইলে। এটা মানে কি? এটা মানে কি দেখো, আমরা কি জানি, কি জানি বলতো? a0 ইকুয়াল টু a, আর a ইকুয়াল টু কি বলতো? a মানে x। তাহলে a0 জায়গায় কি বসাবো? a বসিয়ে দাও। মানে যেটাই a0 মানে কি, আমার সময় যখন শূন্য বা যখন রিঅ্যাকশন স্টার্ট আপই হয়নি, তখন গাঢ়ত্ব কত বেশি হয়? a নট অথবা a স্মল a। এটা বসিয়ে দাও। অথবা কি লিখতে পারি? a ইকুয়াল টু কি হবে? a মাইনাস x। এবার বসিয়ে দাও। দেখো এখানে a নট ছিল, মানে a বসিয়ে দাও। আর এখানে কি ছিল? মাইনাস অফ a মাইনাস x ইকুয়াল টু কি পেয়েছি? দেখো kt বসিয়ে দাও। মানে কি হবে বলো তো? a মাইনাস a মাইনাস a প্লাস x ইকুয়াল টু kt। মানে কি দাঁড়াবে বলো তো? x ইকুয়াল টু kt। তোমরা এই সমীকরণটাও লিখতে পারো, হয় এটা মনে রাখবে, না হলে এটা। ক্লিয়ার এটুকু? তাহলে এটা কিন্তু শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত রূপ। প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট এই বছরের জন্য। এবার নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। আচ্ছা প্রথমে বলতে অর্ধাই। আচ্ছা অর্ধাই বলতে কি বলতো? মানে ধরো কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে দেখো এটা শূন্য ক্রম হতে পারে, প্রথম ক্রম, সেকেন্ড বা দ্বিতীয় ক্রম হতে পারে, তৃতীয়, এন ক্রম, যাই হোক না কেন, আমাদের কি দেখতে হবে? সাপোজ কোনো একটা রিঅ্যাকট্যান্টের প্রাথমিক গাঢ়ত্ব ছিল 10 মোল পার লিটার বা 10 ছিল, ওটা অর্ধেক হতে মানে 5 হতে যেটুকু সময় লাগবে তাকেই বলবো কি? ওই বিক্রিয়কের অর্ধেক। আশা করি বুঝতে পেরেছো। মানে এর গাঢ়ত্ব কত ছিল? a নট। তাহলে এটা কিন্তু a নট বাই 2 হতে যতটুকু সময় লাগবে তাকেই বলবো কি? এই বিক্রিয়কের অর্ধায়ু। মানে কোনো একটা রিঅ্যাকট্যান্ট অর্ধেক হতে যেটুকু সময় লাগবে তাকে বলবো কি? অর্ধেক। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো তাহলে দেখা যাক এই কোশ্চেনটাকে আমি একটু ভালোভাবে দেখি। তাহলে কি? এটা হচ্ছে জিরোথ অর্ডার ইন্টিগ্রেশন ফর্ম বা শূন্য ক্রম বিক্রিয়া সমাকলিত রূপ। এবার কি বলেছে? অর্ধাই। আচ্ছা অর্ধাই মানে কি? মানে দেখো এখানে যে এই যে গাঢ়ত্ব ছিল না, মানে কনসেন্ট্রেশন অফ দ্য এ, এটা কতটা করে থাকবে? মানে এর অর্ধেক হয়ে যাবে, তাই তো? তাহলে কি করব? জাস্ট আমি এটাকে জাস্ট কি করব বলো তো? মানে যখন অর্ধায় যখন করব, মানে কি হবে? এটি ইকুয়াল টু আমরা কি জানি? a নট মাইনাস a। ঠিক আছে, ধরো যে সময়ে এর গাঢ়ত্ব কি বলতো? অর্ধেক হয়ে যাবে, মানে এখানে এটা কত থাকবে? এই যে a ইকুয়াল টু a নট বাই 2, মানে কত করে থাকবে বলতো? যখন অর্ধায় যখন হয়ে যাবে তখন কি হবে? মাইনাস এটা কি করে থাকবে? এই এটা হয়ে যাবে a নট বাই 2, মানে অর্ধেক হয়ে গেল। তাহলে এখানে কি লিখবো? k ইনটু এটা কি হবে? t হাফ। তাহলে এটা কি হবে? t হাফ ইকুয়াল টু কি হবে বলতো? t হাফ ইকুয়াল টু 1 বাই k সেকেন্ড ব্র্যাকেট, মানে এখানে আমি 1 বাই k করে দিলাম আর কি। তাহলে এটা কি হবে? দেখো এটা রসাগু করলে কত হবে? a নট বাই 2। তাহলে আলটিমেট কি হলো? a নট বাই 2k। এটা কি পেলাম? এটা পেলাম অর্ধেক। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা কিন্তু স্টার লাগাও, বা তুমি তাহলে এটা কিভাবে লিখবে? t হাফ ইকুয়াল টু বলো কি হবে? a বাই 2k0। এটাকে 2k0 করতে পারো, কারণ k0 বলতে কি? শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবক। আচ্ছা এবার দেখো ব্যাপারটা কি বলেছে। আমি অর্ধাই কিন্তু পেয়ে গেছি। টি হাফ বলতে কি? হাফ লাইফ পিরিয়ড, বা একে বলছে অর্ধাই, বা একে টি 50% বলতে পারো। অনেক সময় এটাকে টি 50% বলে। যেটাই টি 50% সেটা কি? টি হাফ, মানে অর্ধায়ু বা হাফ লাইফ। কি বললাম? এটা হচ্ছে হাফ লাইফ টাইম। কি বললাম? বুঝতে পেরেছো? এবার এখানে কি বলছে? সম্পূর্ণ বিক্রিয়া হতে। আচ্ছা সম্পূর্ণ বিক্রিয়া বলতে কি বলতো? মানে মানে এখানে কি হবে বলতো? সম্পূর্ণ যখন বিক্রিয়া যখন ঘটিয়ে দিব, তখন এই যে মানে এর যে গাঢ়ত্বটা না, এর গাঢ়ত্ব কত হবে? শূন্য হয়ে যাবে। মানে যখনই সম্পূর্ণ, মানে সম্পূর্ণ বলতে কি বুঝি? মানে যখনই কোনো একটা রিঅ্যাকট্যান্টের পুরোপুরি গাঢ়ত্ব কিসে কনভার্ট হয়ে যাবে? প্রোডাক্টের গাঢ়ত্বে রূপান্তর হয়ে যাবে। মানে কি হবে? এই যে এটা পুরোপুরি শূন্যতে রূপান্তর হয়ে যাবে, মানে এখানে রিঅ্যাকট্যান্টের গাঢ়ত্ব বলে কিছুই থাকবে না। আচ্ছা তোমরা একটা কথা বলতে পারো যে স্যার এখানে মানে এখানে ইনিশিয়াল গাঢ়ত্বটা শূন্য বলতে তো পারি। আচ্ছা ইনিশিয়াল গাঢ়ত্ব কখনো শূন্য হবে না। মানে কি? মানে আমি রিঅ্যাকশনে কোনো কিছুই বিক্রিয়ক কথা দিচ্ছি না, বিক্রিয়ক কথা পাবো নাকি? সম্ভব না। মানে কি? সামথিং ইজ ক্রিয়েটেড ফ্রম নাথিং। এটা যেমন সম্ভব না। তাহলে কি করব? মানে এখানে যে টি সময় যে গাঢ়ত্ব, মানে কিছু সময় পরে যে গাঢ়ত্ব বিক্রিয়কের, সেটা কিন্তু কত হবে? শূন্য হয়ে যাবে। মানে এখানে বসো। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। তাহলে বসিয়ে দাও এখানে। একটু কালিটা আমি চেঞ্জ করে নিই। দেখো আমি চাইলে তোমাদের পুরো ডাইরেক্ট কোশ্চেনের অ্যান্সার কিন্তু চলে যেতে পারতাম, আমি একবারও সেটা করিনি। অতএব তোমরা যারা এটা জাস্ট দেখে ছেড়ে দিচ্ছ না, প্রচুর পস্তাবে এক্সাম হলে যদি আসে। এটা পেন পেপার নিয়ে ভালোভাবে এগুলোকে লিখতে থাকো, যদি বাঁচতে যাও। এখনো সময় আছে, শুধরে যাও। চলো কি বলেছে?
আচ্ছা আমি এটা কিন্তু মাদার ইকুয়েশন জানি, ঠিক আছে। তাহলে এটাকে আমি একটু ছোট করে নিয়ে চলো কি বলেছে। তাহলে এই যে এর যে গাঢ়তা মানে কনসেন্ট্রেশন অফ দা এ মানে বিক্রিয়ক পদার্থের টি সময়ের যে গাঢ়ত্ব সেটা শূন্য হবে। তাহলে বসিয়ে দাও কে টি 100% বা কমপ্লিটেশন টাইম মানে সম্পূর্ণ যে টাইমটা সেটা কত হবে এ নট, এটা কত হবে 0 হয়ে যাবে। কারণ কি, কারণ হচ্ছে কি যেহেতু আমার রিঅ্যাকশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে মানে খতম, টাটা বাই বাই। কি বললাম বুঝতে পেরেছিস? এবার এখানে কি হবে দেখ, এখানে কি পাবো টি 100%, টি 100% সমান কি এ নট বাই কে, এটা তুমি কে 0 বলতে পারো। আচ্ছা এটা কোশ্চেনে কি দেওয়া আছে টি1 দেওয়া আছে। আচ্ছা এটা একটু মডিফাইড করা যায় নাকি, তাহলে আমি কি পাবো দেখো, আমি এটাকে একটু উপর দিকে তুলছি, দেখো ভালো করে খেয়াল রাখো। এটা কি টি1 মানে যেটা সম্পূর্ণ টাইম বা টি কমপ্লিটেশন বা 100% টাইম কি বলেছে টি1 ধরেছে সমান কি, আচ্ছা a0 এটা আমি এইভাবে লিখে a0 মানে প্রাথমিক গাঢ়ত্ব, এটা কি k0 মানে কি শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবক যাকে বলছে কি। আচ্ছা এটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো উপরে নিচে 2 দ্বারা গুণ করো, মানে উপরে 2 দ্বারা গুণ করো আর কি হবে নিচেও 2 দ্বারা গুণ করো, তাই তো। এবার দেখো কি একটা ইকুয়েশন হলো, দেখো এখানে একটু লক্ষ্য রাখো, দেখো কি বলেছে। আচ্ছা এক সেকেন্ড এটা মুছে দিই আমি। এবার দেখো আচ্ছা এই যে সমীকরণটা এটা মানে কি বলতো, দেখো আমি অলরেডি পেয়ে গেছি কোথায় কোথায় কোথায়, এই যে এটা এটা ঠিক আছে। তাহলে কি হবে, এটা মানে কি অর্ধেক মানে 2 ইনটু এটা মানে কি বলতো টি হাফ, আর এটাই মানে তো টি হাফ এ নট বাই 2k0 মানে কি কমনিতে হলো। আচ্ছা এখানে একটা 2 গুণ হবে, কোশ্চেনে তোমরা ঠিক করে নাও, টেস্ট পেপারে ঠিক আছে, এখানে টাইপিং করতে আমার ভুলে গেছে। কি বললাম বুঝতে পারলে না বলে না? তাহলে এটা তো সত্যিই তো দেখো, মানে একটা বিক্রিয়া অর্ধেক হতে যে সময় লাগবে তারা 5 মিনিট সময় লাগছে একটা বিক্রিয়া অর্ধেক হতে, তাহলে পুরোপুরি সম্পূর্ণ হতে কত সময় লাগবে বলতো 10 মিনিট। বলেছে 400 কেলভিন উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ কত বলেছে 200 কেলভিন উষ্ণতায় বিক্রিয়াটির গতিবেগ 10 গুণ। আচ্ছা তাহলে বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তির মান নির্ণয় করো। আচ্ছা কিছু নেই, আচ্ছা আমরা কি জানি উষ্ণতা যদি বাড়িয়ে দেই তাহলে রেট অফ রিঅ্যাকশন কিন্তু অটোমেটিক বেড়ে যাবে, তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক কিন্তু কি হবে বেড়ে যাবে। তাহলে কি বলেছে দেখো, আচ্ছা এটা কি বলেছে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি যখনই বলবে তখন একটাই আমাদের সমীকরণ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আরহেনিয়াস ইকুয়েশন। আচ্ছা আরহেনিয়াস ইকুয়েশন বলতে আমরা কি বুঝবো ভালো করে বুঝবি। এখানে কিন্তু আমাদের কি বলেছে বলো, দুটো উষ্ণতা দিয়ে দিয়েছে, দুটো উষ্ণতা থেকে আমরা কি বুঝতে পারছি। আচ্ছা অ্যানসার কি হবে দেখো, আমরা কি জানি ফ্রম, তোমরা লিখবে ফ্রম আরহেনিয়াস ইকুয়েশন মানে আরহেনিয়াস ইকুয়েশন অনুযায়ী আমরা কি জানি, আরহেনিয়াস ইকুয়েশনটা কি জানি বলো বলো, আরহেনিয়াস ইকুয়েশন বলতে কি বুঝি বলো। আমি ln নিচ্ছি, তোমরা তাহলে লগও নিতে পারো, মানে ln কি জানি k2 বাই k1 ইজিক্যাল টু ea মানে সক্রিয়করণ শক্তি বাই r মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক ইনটু কি হবে t2 মাইনাস t1 বাই t2 ইনটু t1। আচ্ছা এই সমীকরণটা তোমরা মনে রাখবে, এটাই মনে রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আচ্ছা এখানে কি জানি t2 গ্রেটার দ্যান, এটাকে গ্রেটার দ্যান বলবি, আমি গ্রেটার দ্যান বলছি, যাই হোক তোরা এটাকে গ্রেটার দ্যানই বলবি। কি বলেছে তাহলে t2 কিন্তু এখানে দিয়ে দিয়েছে সিম্পলি, কত দিয়েছে দেখো কত 400 কেলভিন, আর t1 কত দিয়েছে মাত্র 200 কেলভিন। এবার এখানে k2 এবং k1 এর মধ্যে সম্পর্ক কি বলেছে, 400 কেলভিন উষ্ণতায় যে বিক্রিয়ার গতিবেগ হয় 200 কেলভিন উষ্ণতায় তার কি হয় 10 গুণ হয়ে যায়, মানে এখানে বুঝতে পেরেছি দেখো। তাহলে k2 সমান কত হবে 10 k1 10 গুণ, যেহেতু আরে উষ্ণতা বাড়ালে কি হবে রেট অফ রিঅ্যাকশন বেড়ে যাবে, মানে বিক্রিয়ার হার ধ্রুবকটাও কিন্তু বেড়ে যাবে। তাহলে এটা কি k2 এবং k1 এর মধ্যে সম্পর্ক, ব্যাস বুঝি তো কিছু নেই। তাহলে চলো বা ln k2 ভ্যালু কত বসাবো 10 k1, 10 কে বলতে 10,000 না কিন্তু, কি বললাম বুঝতে পেরেছিস, এখানে কি হবে বাই k1 ইজিক্যাল টু কি হবে, আচ্ছা সক্রিয়করণ শক্তি ভ্যালু বের করতে বলেছে না। আচ্ছা ঠিক আছে চলো কি হয় দেখা যায় ea বাই r, এটা কি হবে বসিয়ে দাও, এবারে কত 400 বিযুক্ত কত হবে বলো 200 বাই কত 400 গুণিত 200। এবার দেখো আমি না এই সমস্ত ডাটাগুলোকে মানে এটাকে ডান দিকে রেখে আর সব ডাটাকে আমি বাম দিকে কনভার্ট করে দিই, তাহলে কি হবে ln এটা অপারেশন করে দাও, মানে কি হবে 10 ইনটু r, আর এর ভ্যালু কত গো 8.314, মানে এটা এর সঙ্গে গুণ হবে না, তারপরে কি হবে ইনটু 400 গুণিত 200। আচ্ছা বাই কত হবে বাই 200 সমান কি হবে, সমান হবে সক্রিয়করণ শক্তি। আশা করি এবার কিছুই করিনি, জাস্ট এটা আমি ডান দিকে রেখেছি আর সমস্ত ডাটাকে আমি বাম দিকে নিয়ে চলে এসেছি। তাহলে 200 কেটে দাও, তাহলে আলটিমেট কি পড়ে থাকবে, সবাই ক্যালকুলেটর বের করো, দেখি আমি ক্যালকুলেশনটা করে নিই। আচ্ছা প্রথমে ln 10 এর ভ্যালু সম্ভবত 2.2
303 ইন্টু কত বলেছে, ইন্টু 8.314 মানে আরের ভ্যালু, মানে সার্বজনীন কাজ ধরবে ইন্টু কত, ইন্টু 400 সমান কত বলেছে, সমান যেটা এলো আমার কাছে। আচ্ছা তোমরা অ্যান্সারগুলো চেক করবে, আমি ঠিক বুঝতে পারছি না অ্যান্সারগুলো ঠিক আসছে কিনা, তোমরা চেক করো। আশা ঠিকই বেরিয়েছে, এটা 47, এটা কি বেরিয়েছে, জুলে বেরিয়েছে। তুমি চাইলে এটা কিলো জুলে কনভার্ট করতে পারো, মানে কি কত দিয়ে ভাগ করবে, 1000 দিয়ে তোমরা এটাকে ভাগ করিয়ে দাও, তাহলে কত হবে 7.657 কিলো জুল, এটা কিন্তু জুল পার মোল, এটা কিন্তু কিলো জুল পার মোল। এটা হচ্ছে অ্যান্সার। তোমরা দাও একবার চেক করবে, দিয়ে অতি অবশ্যই কমেন্ট করবে যে স্যার এই অ্যান্সারটা ঠিক আছে। নেক্সট কোশ্চেন যারা কি বলেছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, আচ্ছা এইখানে কিন্তু শেষ, আর কোনো কোশ্চেনই নেই। তাহলে চলো খুব তাড়াতাড়ি সেকেন্ড সলিউশন মানে SC 40 ওখানে কিন্তু খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আচ্ছা আরেকটা ব্যাপার দেখো, আমার একটা জিনিস খুব খারাপ লাগছে, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা ভিডিওটা দেখে শুধুমাত্র চলে যাচ্ছ, একটা ন্যূনতম তোমাদের মূল্যবোধ হচ্ছে না যে একটা লাইক করি বা সাবস্ক্রাইব করে যাই বা কিছু ভালো ভালো কমেন্ট করি, এগুলো করছো না, মানে খুব খারাপ লাগে, এগুলো খুব প্যাথিক আর কি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ।